কথন এবং শ্রবণ, কিছু বলার ও কিছু শোনার মেলবন্ধন শ্রুতিকথা। শ্রুতিকথা নিয়মিতভাবে আপনাদের শোনাবে বাংলা সাহিত্য সম্ভার থেকে চয়নিত কিছু রচনা। কানের ভিতর দিয়া মরমে প্রবেশের আশা নিয়ে প্রস্তুত এই অনুষ্ঠান। অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানের মান উন্নয়নে সহায়ক হবে। নরেন্দ্রনাথ মিত্রের গল্প ভুবন ডাক্তার। সপ্তাহখানেক জ্বরে ভুগবার পর অন্নপথ্য করলাম, আর তার পরদিনই মাসিমাকে বললাম, আবার বাক্স বিছানা গুছিয়ে দাও, আজই কলকাতা পাড়ি দেব। মাসিমা অবাক হয়ে বললেন, এই দুর্বল শরীর নিয়ে আজই যেতে চাস? তুই কি খেপেছিস নাকি কল্যাণ? বললাম, চাকরির ব্যাপার মাসিমা, না গেলেই চলবে না। যে কদিন ছুটি ছিল তার অনেক বেশি কামাই হয়ে গেছে। নতুন ম্যানেজার এসেছেন, অফিসে কি হয় বলা যায় না। একথা শুনে মাসিমা নরম হলেন। ভদ্রলোকের ছেলে শরীর একটু দুর্বল থাকে থাক, কিন্তু চাকরিকে দুর্বল করলে চলে না। মাসিমা একটু চুপ করে থেকে বললেন, তাহলে আর তোমাকে আটকাবো না বাবা। চাকরি বাকরির যা বাজার শুনি আজকাল, দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ো তাহলে। সাবধান মতো যেও, আর গিয়েই একটা পৌঁছ সংবাদ দিও। তারপর একটু থেমে ফের বললেন, ভালো কথা, যাওয়ার আগে ডাক্তারবাবুর সঙ্গে একবার দেখা করে যাবি নে। বুড়ো তাই বামুন একটা প্রণাম করে যাওয়াই তো ভালো, আশীর্বাদ করতেন। এতক্ষণে একটা কাজের কথা মনে করে দিয়েছেন মাসিমা। ডাক্তারবাবুর সঙ্গে একবার দেখা করা অবশ্যই দরকার। আশীর্বাদের জন্য নয়, তা মেডিকেল সার্টিফিকেট খানার জন্য। ফরিদপুর জেলার এই কাশিমপুর গ্রামে 2-4 বিঘে জমি আমাদের এখনো আছে। তা কোনোদিনই ভোগে আসে না। পাকিস্তান হওয়ার পর ভাবছি ছাড়িয়ে নিয়ে আসবো, কিন্তু যাই যাই করে আর যাওয়া হয়নি। এবার হাত টানাটানিটা একটু বেশি হওয়ায় মরিয়া হয়ে ছুটি নিলাম অফিস থেকে। ভাবলাম যা হয় কিছু একটা করে আসবো, কিন্তু এসে কিছু লাভ হলো না। জমির দর নেই, খদ্দের নেই। তাছাড়া মাসিমার মোটেই ইচ্ছা নেই আমরা জমিটা বিক্রি করি। তিনি বললেন, তাহলে আমার আর এখানে থাকা চলে না। জমি তো আর কামড়াচ্ছে না যে মাটির দরে সোনা বিলিয়ে দিবি, আছে থাক না। মাসিমাকে বললাম না কিসে কামড়াচ্ছে, তবু কোথায় কি আছে না আছে দেখবার জন্য 2-1 দিন বেরোতে হলো। ফলে কার্তিক মাসের রোদ লাগলো মাথায়, খালের জলটাও সহ্য হলো না। তৃতীয় দিনে একেবারে পুরোপুরি বিছানা নিলাম। দিন 2 যাওয়ার পরও জ্বর যখন গেল না, মাসিমা বললেন, ও পাড়ার ভুবন ডাক্তারকেই ডাকি। অবশ্য সাধারণ জ্বর জারিতে আমাদের মধু কম্পাউন্ডারও মন্দ নয়, কিন্তু তার দরকার নেই বাপু। শহরের বড় বড় ডাক্তারদের ওষুধ খাওয়ার নাড়ি তোমাদের। মধুরও ওষুধ যদি না ধরে মুশকিলে পড়ব। বড় ডাক্তার দেখানোই ভালো। বললাম, ভুবন ডাক্তার বুঝি বড় ডাক্তার তোমাদের? মাসিমা বললেন, বড় না, সেকালকার দিনের এমবি পাস। বিলেত যাওয়ার পর্যন্ত কথা উঠেছিল, জাননি। চমৎকার ডাক্তার, ওষুধ একেবারে ধন্বন্তরী, আর গরিব দুঃখীর ওপর খুব টান। নিজের বাড়িতে হাসপাতাল করেছেন, বিনা পয়সায় ওষুধপথ্য দেন। এই মুলুকে এমন লোক নেই যে ভুবন ডাক্তারের নাম না জানে, গুণ না গায়। সুতরাং ভুবন ডাক্তারকেই ডাকা হলো। জ্বরের ঘোরে দেখলাম একবার চেহারাটা। প্রায় 6 ফুট লম্বা, শক্ত সমর্থ চেহারা। গায়ের রং গৌর, গোঁফ দাড়ি কামানো, মাথার চুল সব পেকে গেছে, কিন্তু দাঁত 2-3টের বেশি পড়েনি। পরনে খাটো ধুতি, গায়ে ফতুয়া, গলায় সাদা ধপধপে পৈতে, ওপরে কুচকুচে কালো স্টেথোস্কোপ। মাসিমাই রোগীর সব বিবরণ বললেন। ডাক্তার খানিকটা শুনলেন না। একবার নাড়িটা একটু ধরলেন, তারপর বললেন, জিভটা বার করুন তো। করলাম। দেখে নিয়ে বললেন, তারপর আচমকা পেটে এক খোঁচা দিয়ে বললেন, ব্যথা লাগে? পেটে কোনো ব্যথা ছিল না, কিন্তু খোঁচায় যে সত্যি ব্যথা পেয়েছি সে কথা আর তাকে বলি কি করে। বারান্দায় গিয়ে মাসিমা জিজ্ঞেস করলেন, কেমন দেখলেন? ডাক্তারবাবু বললেন, ভাববেন না, আপনার চাকরকে এক্ষুনি পাঠিয়ে দেবেন আমার ডিসপেন্সারিতে, ওষুধ নিয়ে আসবে। খসখস করে একটা কাগজে গোটা কতক ওষুধের নাম আর মাত্রা লিখে দিলেন। তারপর 4 টাকা ভিজিট নিয়ে মিনিট 5-এর মধ্যে বিদায় হলেন। মাঝখানে আরো একদিন এসেছিলেন, সেদিনের বিবরণও সে আগের দিনের মতো।
মাসিমার চাকরটি মুসলমান, বয়স 13-14, নাম কলম। নিজে কোনোদিন কলম ধরেনি, কিন্তু লগি বৈঠায় দারুণ ওস্তাদ। ডিঙি নৌকায় গেলাম ভুবন ডাক্তারকে বিদায় সম্ভাষণ জানাতে। আশীর্বাদ সহ মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে আসবো, এও ছিল বাসনা। ছোট ছোট খাল গেছে এঁকে বেঁকে, একটা থেকে একটা, তার থেকে আর একটা, দুই দিকে ঝোপ, কোথাও বা বাঁশের ঝাড়, সুপারির বাগান, গাব, শাওরা আর আগাছার জঙ্গল। মাঝে মাঝে দু চারখানা করে বাড়ি, ঘরগুলি তালাবন্ধ। কলম হেসে বুঝিয়ে দিল, হিন্দুরা ভয় পায় পালাইছে। আমাদের আগে পিছে অনেকগুলি ডিগি নৌকো, কোনোটিতে পাটি, কোনোটিতে হোগলা, আর কোনোটাতে শুধু একখানা কাপড় কি কাঁথা দিয়ে ছইয়ের আবরু তৈরি করা হয়েছে। ভেতরে রোগিণী, আর গলুতে লুঙ্গি পরা, হুকো হাতে করা তার বাবা কি স্বামী কি ভাই, আর এক হাতে বৈঠা। জিজ্ঞেস করলাম, কোথায় চলেছে ওরা? কলম বলল, আবার কোথায়, ভুবন ডাক্তারের বাড়ি। অনেক দূর দূর থেকে সব রোগীরা আসে। খানিক বাদে ভুবন ডাক্তারের বাড়িতে আমরাও পৌঁছলাম, কিন্তু নৌকা ভিড়বার জায়গা নেই ঘাটে। শুধু ঘাট নয়, বাড়ির চারদিকে ছোট ছোট কালো কালো সব ডিঙি নৌকা। বর্ষাকালে পূর্ববঙ্গের গঞ্জগুলিতে যেমন হাট মেলে, এও প্রায় তেমনি। অনেক কষ্টে এক জায়গায় নৌকো ভিড়ালো কলম। গোলইয়ের ওপর থেকে একটু লাফিয়ে ডাঙায় নামলাম। বেশ বড় বাড়ি, উত্তরে ভিটের পুরনো একতলা একটা দালান, তার 3 দিক ঘিরে 8 চালা ছনের ঘর। মাঝামাঝি একটা জায়গায় সাইনবোর্ড আঁটা, লেখা আছে নুরুন্নেসা হাসপাতাল। মুখুজ্জে বাড়ির হাসপাতালের নাম নুরুন্নেসা, ব্যাপারটা কি? পাকিস্তান সরকারের প্রীতি আর বিশ্বাস অর্জনের জন্য কি মুখুজ্জে মশাইয়ের এই নাম নির্বাচন? কিন্তু হাসপাতাল প্রতিষ্ঠার তারিখ দেখছি 1338 সাল, পাকিস্তান হওয়ার প্রায় 16 বছর আগে। ভুবন ডাক্তারের দূরদৃষ্টি ছিল বলতে হবে। দক্ষিণ পূর্ব কোণে বাইরের দিকের একটা ঘরে ভুবনবাবু তার আউটডোর পেশেন্টদের দেখছিলেন। আমি গিয়ে হাজির হলাম। ডাক্তারবাবুর লক্ষ্যই নেই, আমি নিজেই একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। ডাক্তারবাবু একবার তাকালেন, জিজ্ঞেস করলেন, ভালো আছেন? বললাম, হ্যাঁ। ডাক্তারবাবু ফের তার রোগীদের নিয়ে পড়লেন। রোগ নির্ণয়ের প্রায় একই রকম প্রকরণ, কারো ম্যালেরিয়া, কারো কালাজ্বর, কারো অন্য কিছু। আধ ঘন্টা খানেক বসে থেকে আমি এবার একটু বিরক্ত হলাম। ভালো থাকলেই যে লোকের আর কোনো কথা থাকবে না, তার কি মানে আছে? ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করবার জন্য একটু চড়া গলায় বললাম, ডাক্তারবাবু, আমি আর চলে যাচ্ছি। আর একজন রোগীর নাড়ি টিপে ধরে ডাক্তারবাবু আমার দিকে তাকিয়ে বললেন, বেশ তো। বললাম, আমি মেডিকেল সার্টিফিকেট খানার জন্য এসছি। ডাক্তারবাবু বললেন, সার্টিফিকেট আবার কিসের? অবাক হলাম। সার্টিফিকেট কিসের মানে? ভিজিট আর ওষুধের দাম তো বাকি রাখিনি। সার্টিফিকেট জন্য কি আরো টাকা আদায় করেন নাকি ইনি? অপ্রসন্নভাবে 2 টাকার একখানা পাকিস্তানি নোট ওর টেবিলে রাখলাম। যদি আপত্তি করেন তখন না হয় আরো 2 টাকা দেওয়া যাবে, কিন্তু আগে না। ডাক্তার ভ্রু কুচকে আমার দিকে তাকালেন। টাকা কিসের? বললাম, ওষুধের দাম সব ক্লিয়ার করে দিয়েছি, এ আপনার সার্টিফিকেটের টাকা। 2 টাকায় হবে নাকি পুরো 4 টাকাই লাগবে? হঠাৎ ডাক্তারবাবু উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তুমি ভেবেছ কি আমি টাকা নিয়ে সার্টিফিকেট দিই? এত স্পর্ধা তোমার? আমার বাড়ির ওপর দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করো? তোমার এত সাহস? সঙ্গে সঙ্গে 3-4 জন মুসলমান আমাকে ঘিরে দাঁড়ালো। কেডা আপনারে অপমান করে? ডাক্তারবাবু, মানুষটা কেডা? মুহের কথাটা খসায় না আপনি, মাথাটা খসায় থুই। ডাক্তারবাবু হাতের ইশারায় তাদের সরে যেতে বললেন। তারপর আমার দেওয়া নোটখানা জোরে উঠোনের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, যাও, বেরো ওখান থেকে। সার্টিফিকেট আমি দেই না, কাউকে দেই না। যাও, চলে যাও। আমি উঠোনে নেমে বললাম, বেশ, না দিতে চান সেটা ভদ্রভাবে বললেই হয়, কিন্তু বাড়ির উপর পেয়ে যে অপমানটা মিছিমিছি আপনি করলেন, আমি তার সহজে ভুলবো বলে মনে করবেন না। যাওয়ার সময় থানায় রিপোর্ট করে যাব। তাতে কিছু না হয় ঢাকা, করাচি কোনো জায়গা বাদ রাখবো না। ডাক্তারবাবু বললেন, যাও যাও, থানা পুলিশ আমার সব দেখা আছে। কলমকে নিয়ে ফের আমাদের সেই ডিঙি নৌকায় উঠলাম। মাত্র খানিকটা এগিয়েছি, 2-3 খানা নৌকো আমাদের ঘিরে ধরল।
ডাক্তারবাবু নিয়ে যাইতে কইছে আপনারে। কলম ভয় পেয়ে বলল, কাম সারা, কয়েদ কইরা রাখবে, গুম কইরা ফেলবে একেবারে। ভয়ে আমিও যে না পেয়েছি তা নয়, তবু ফিরতেই হলো। কিন্তু অবাক হয়ে দেখলাম ডাক্তারবাবু ঘাটের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। আমি তার দিকে তাকাতেই বললেন, আমাকে মাফ করবেন, বুড়ো মানুষ, রাগের বশে কি বলে ফেলেছি কিছু ঠিক নেই, কিছু মনে করবেন না, আসুন ওপরে আসুন। মনে মনে ভাবলাম, থানা পুলিশের কথাটা কাজ হয়েছে তাহলে, তা না হোক ঢাকা করাচির দোহাইটা হয়েছে। বললাম, আমাকে ছেড়ে দিন, আমি আজই কলকাতা রওনা হব। ডাক্তারবাবু বললেন, কিন্তু আপনি আজ তো আর লঞ্চ ধরতে পারবেন না, আপনাকে কাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আসুন, কথা আছে আপনার সঙ্গে। নৌকা থেকে নামলাম। তিনি আমাকে তার দালানের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে হঠাৎ বললেন, আপনাকে তখন বলিনি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নেই। গলায় একটু যেন করুণ সুর বাজল। চুপ করে রইলাম। আমি এই রকমই একটা কিছু আন্দাজ করেছিলাম। ডাক্তারবাবু নিজেই সার্টিফিকেট পাননি, পাড়া গেয়ে শুধু হাত যশেই কাজ চলে যাচ্ছে। বললাম, কটা চান্স দিয়েছিলেন, একটা না দুটো? ডাক্তারবাবু হেসে বললেন, আপনি বুঝি ভেবেছেন পাশ করতে পারেনি? তা নয়, পাশ করেছিলাম, ভালো পাশের সার্টিফিকেটও পেয়েছিলাম, কিন্তু তা রাখতে পারিনি। আর একটা চেয়ার টেনে নিয়ে বসলেন আমার সামনে, হেলান দিয়ে নয়, মেরুদণ্ড সোজা করে স্থির হয়ে বসলেন। তারপর এক কাপ চায়ে চুমুক দিতে দিতে শুনলাম ওর গল্প। ভুবন ডাক্তারের সার্টিফিকেট হারাবার কাহিনী। সে কাহিনী ডাক্তারবাবু নিজের মুখে উত্তম পুরুষে বলেছিলেন ফরিদপুরের ভাষায়, কিন্তু কলমের মুখে তার কথাগুলিকে ঠিক ঠিক তুলে দিলে নানা অসুবিধা হবে ভেবে আমি কেবল তার কথিত বস্তুটিকেই ধরে দিলাম। মেডিসিনে গোল্ড মেডেল নিয়ে ভুবন মোহন যখন মেডিকেল কলেজ থেকে বেরুলো, তখন তার বয়স ২৬। তখনও নামের সঙ্গে চেহারার বেশ মিল। গায়ের রং উজ্জ্বল গৌর, টানা টানা নাক, চোখ, মাথায় ঘন কালো চুল, ঠোঁটের উপর সুন্দর সুকৃষ্ণ একটি গোঁফ, কিন্তু মুখে স্বাভাবিক প্রসন্ন হাসিটুকু নেই, কারণ মাস ৩ আগে বাবা মারা গেছেন। আর মাত্র অল্প কদিনের জন্য তিনি ভুবনের সাফল্যের খবরটুকু শুনে যেতে পারলেন না, অথচ এই দিনটির জন্য তিনি ৬ বছর ধরে অপেক্ষা করেছেন। শুধু ৬ বছর কেন, ১৬ বছরও বলা যায়। ভুবনের স্কুলের গোড়ার ক্লাসগুলি থেকেই তার এই প্রতীক্ষা। তখন থেকেই তিনি ভুবনকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা বলো তো খোকা, বড় হয়ে তুমি কি হবে? জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ডাক্তার, কি হতে চাও বলো? বাবার ইচ্ছা যে ডাক্তার হওয়া, তা তিনি আগে থেকেই বলে রেখেছিলেন। তবু জজ, ম্যাজিস্ট্রেট শব্দগুলির দিকে মাঝে মাঝে লোভ যেত ভুবনের। রোজই কি আর ডাক্তার হতে ভালো লাগে? কিন্তু পরে আরো বড় হলে বাবার ইচ্ছেটা মনের মধ্যে একেবারে মুদ্রিত হয়ে গেল। না, ডাক্তার ছাড়া ভুবন আর কিচ্ছু হবে না, ডাক্তার, বড় ডাক্তার। জমিদার বাড়ির চ্যারিটেবল ডিসপেন্সারির সাধারণ একজন কম্পাউন্ডারের ছেলের বড় ডাক্তার হওয়া বড় সোজা ব্যাপার নয়। এই নিয়ে ভুজঙ্গমোহনকে পাড়া প্রতিবেশী সহকর্মীদের কাছে অনেক ঠাট্টা বিদ্রূপ সহ্য করতে হয়েছে। গোড়ার দিকে ভুবনের স্টাইপেন্ডের টাকায় কিছু কিছু এগিয়ে গেলেও ভুজঙ্গমোহনকে পরে অনেকের কাছে হাত পাততে হয়েছে, অনেক রকম সাহায্য নিতে হয়েছে, ধার দেনাও কম হয়নি। সে ধার যে শুধু হাতে জুটেছে তা নয়, সামান্য যা কিছু জোত জমি ছিল, যে কখানা গয়না ছিল স্ত্রীর গায়ে, সব বন্ধক পড়েছে। সবকিছুর বদলে এই সোনার মেডেল। তবু এই মেডেল দেখা তার ভাগ্যে ঘটল না ভেবে মনে মনে বিমর্ষ হলো ভুবন। মা লিখেছেন ফল বেরুবার সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবে, কিন্তু তার আগে আরো একজনকে মেডেলটা দেখিয়ে আসা দরকার, প্রীতিলতাকে। ব্যারিস্টার নগেন বাড়ুজ্যের মেয়ে প্রীতিলতা বেথুন কলেজ থেকে গতবার বিএ পাশ করেছে। তাদের ভবানীপুরের বাড়িতে বাবাই একদিন নিয়ে গেছিলেন ভুবনকে। ইন্টারমিডিয়েট পড়ার সময় সে বাড়িতে দূর সম্পর্কের আত্মীয় আর দরিদ্র ছাত্র হিসেবে ভুবন বছর ২ স্থানও পেয়েছিল। তখন থেকেই আলাপ। তারপর মেডিকেল মেসে এসে আশ্রয় নেয় ভুবন, কারণ তাকে বেশি দিন নিজের বাড়িতে রাখার নগেনবাবু যে পছন্দ করছেন না, তা ভুবন টের পেয়েছিল।
আর টের পাওয়ার পর সেখানে থাকাটা নিজের সম্মান রক্ষার পক্ষে মোটেই তার অনুকূল মনে হয়নি। তবু যাতায়াত দেখাশুনো মাঝে মাঝে, এমনকি সপ্তাহে সপ্তাহে চলেছে। বাড়ির অন্য সব যুবক আগন্তুকদের তুলনায় ভুবনের ওপরেই প্রীতির পক্ষপাতিত্ব বেশি, তাও কারো অজানা থাকেনি। ভুবনের মেডেল দেখে প্রীতির বাবা মা খুব খুশির ভাব দেখালেন, কিন্তু প্রীতির খুশিটা নিজের চোখে দেখল ভুবন। একটা নির্জন ঘরে প্রীতি ভুবনকে ইশারা করে ডেকে নিয়ে গেল, তারপর বলল, কই দেখি কি মেডেল পেয়েছো। ভুবন স্মিত মুখে মেডেলটা ওর দিকে এগিয়ে দিলে। প্রীতি তার সুন্দর ছোট মুঠির মধ্যে মেডেলটা লুকিয়ে ফেলে বললে, যদি আর না দেই। ভুবন বলল, আমি তো তাই চাই, ওটা তোমার কাছেই থাকুক। আলাপে ব্যাঘাত ঘটল। দৌড় ঠেলে একটি যুবক এসে ঘরে ঢুকল। প্রীতি, তুমি এখানে? আর আমি সারা বাড়ি ঘুরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। অরুণ চক্রবর্তী, বিলেত থেকে সদ্য ব্যারিস্টারি পাশ করে এসেছে, হাইকোর্টে বেরোচ্ছে। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা, ওর বাবার খান 2 বাড়ি আছে কলকাতা শহরে, আর ব্যাংকে টাকা। প্রীতিদের চাইতে আর্থিক আভিজাত্যে ওরা অনেক বড়। তবু যে প্রীতির ওপর তার হৃদয় এতখানি উন্মুখ হয়ে উঠেছে, প্রীতির বাবার ধারণা তা শুধু অরুণের সহৃদয়তার জন্যই। নইলে ওদের সমাজে প্রীতির মতন অমন শিক্ষিতা সুন্দরী মেয়ের তো কোনো অভাব নেই। ভুবনকে দেখে অরুণ সরি বলে ভদ্রতার ভান করে চলে আসছিল। প্রীতি তাকে ডাকলো, দেখো ভুবন কেমন একটা সুন্দর মেডেল পেয়েছে। অরুণ বলল, তাই নাকি? কিন্তু বিষয়টা তোমার কাছে যেমন নতুন লাগছে, আমার কাছে তেমন নতুন মনে হচ্ছে না। বছর বছর ছাত্ররা এমন অনেকগুলি করে মেডেল পায়, ছাত্র বয়সে আমিও কম পাইনি। বলে অরুণ বেরিয়ে আসছিল। মেডেলটা তাড়াতাড়ি ভুবনের হাতে গুজে দিয়ে প্রীতি বেরিয়ে এলো তার পেছন পেছন। অরুণকে চটাতে তার সাহস নেই, তাতে বাবা চটবেন। ভুবন সবই বুঝল। অলক্ষে একসময় বেরিয়ে এলো ব্যারিস্টারের বাড়ি থেকে। এক মুহূর্ত তার আর কলকাতায় থাকবার ইচ্ছে রইল না। তবু মায়ের সঙ্গে দেখা করে ফিরে এলো আবার কলকাতাতেই। মেডিকেল কলেজের হাউস সার্জন থাকতে হবে কয়েক মাস। 6 মাসের জায়গায় বছর খানেক রইল। আরো কবার ঘোরাঘুরি করলো ভবানীপুরে, কিন্তু সুবিধা করতে পারল না। প্রীতির বাবা মা অরুণের পক্ষে, প্রীতির যুক্তি বুদ্ধির সায়ও সেই দিকে। শুধু অবুঝ মন মাঝে মাঝে একটু কেমন কেমন করে, কিন্তু এই কেমন করার উপর আর কতখানি নির্ভর করা যায়। তবু প্রীতি একদিন ভুবনকে ডেকে বলল, তুমি একবার বিলেত থেকে ঘুরে আসতে পারো না? বাবা বলছিলেন, শুধু এখানকার একখানা সার্টিফিকেটের কি মূল্য আছে। বিলেত যাওয়ার স্বপ্ন ভুবনের মনেও ছিল। সরকারি বৃত্তিটা যাতে জোটানো যায়, তার জন্য চেষ্টা চরিত্র কম চলছিল না। অধ্যাপকরাও যথেষ্ট সাহায্য করছিলেন, কিন্তু প্রীতির কথার ভঙ্গিতে ভুবনের মন বেঁকে দাঁড়ালো। রূঢ় স্বরে বলল, তোমার বাবার মতামতটা আমার কাছে খুব মূল্যবান নয়, তুমি নিজে কি বলো? প্রীতি বলল, কেন, বাবা কি এমন অন্যায় বলেছেন? বাইরের ডিগ্রি ছাড়া প্রেস্টিজ বাড়ে নাকি? ভুবন জবাব দিল, বাইরে যদি যাই প্রেস্টিজের লোভে যাব না, শিক্ষার জন্যই যাব। তোমার বাবাকে বলে দিও কথাটা। প্রীতি না বললেও কথাটা তার বাবার কানে গেল। তিনি মুখ গম্ভীর করে মনে মনে সংকল্প স্থির করে ফেললেন। কি একটা কারণে বৃত্তিটা ভুবনের হাত থেকে ফসকে গেল। অরুণের সঙ্গে প্রীতির এনগেজমেন্টের খবরটা যথাকালে ভুবনের কাছে পৌঁছল। এত তাড়াতাড়ি এসব ঘটবার কোনো কথা ছিল না। প্রীতির বাবার জেদের জন্যই যে এমন হয়েছে তা বুঝতে বাকি রইল না। কিন্তু প্রীতিকেও ভুবন ক্ষমা করতে পারল না। প্রীতির কি বয়স হয়নি? সে কি লেখাপড়া শেখেনি? তার কি কোনো স্বাধীন মতামত নেই? সে কি তার বাবার হাতের একটি রঙিন খেলনা, স্প্রিং দেওয়া পুতুলের মতো তাদের ওই ছোট্ট সামাজিক গণ্ডির মধ্যে ঘুরঘুর করে বেড়াবার জন্যই কি তার সৃষ্টি? এতদিনের এত প্রতিশ্রুতি, এত আশ্বাস, এত বৈপ্লবিক কল্পনা, বাঁধ ভেঙে ফেলে বেরুবার স্বাদ, সব এত সহজে মিথ্যে হয়ে গেল। এতদিন ধরে প্রীতি কি তার সঙ্গে শুধু ছলনা করেছে? সমস্ত মেয়ে জাতটার ওপর ঘৃণা আর বিদ্বেষে মন ভরে উঠল ভুবন মোহনের। কলকাতা শহরটাকে মনে হলো রসহীন, রংহীন, ছেলেবেলায় ভূগোলে পড়া আরব্য মরুভূমি। কোথাও কোনো জায়গায় মরুদ্যানের চিহ্নমাত্র নেই। আর সেই সঙ্গে মনে পড়ে গেল তার বাবার উপদেশের কথা, পাশ পরীক্ষা শেষ হয়ে গেলে শহরে থেকো না, গাঁয়ে চলে এসো। শহরে তো ডাক্তার কবরেজের অভাব নেই।
কিন্তু 20-25টা গ্রাম খুঁজলেও একজন বড় ডাক্তার পাওয়া যাবে না। সবাই আমার মতন কম্পাউন্ডার আর নয় হাতুড়ে। শহরে কে কাকে চেনে, কিন্তু এখানে একবার পসার জমিয়ে বসতে পারলে দেশ শুদ্ধ নাম যশ ছড়িয়ে পড়বে। লোকে বলবে ভুজঙ্গ মুখুজ্জের ছেলে যাচ্ছে। তাছাড়া গাঁয়ে গরিব দুঃখীর উপকারও করা হবে। এত কষ্ট এত পরিশ্রম বৃথা যাবে না। ধর্মও হবে, অর্থও হবে, মুখ উজ্জ্বল হবে পিতৃপুরুষের। মনে মনে অনুতাপ হলো ভুবনের। সেই আদর্শ থেকে ভ্রষ্ট হয়েছে বলেই তার ভাগ্যে এই দুঃখ, এই বঞ্চনা। সংকল্পের কথা বন্ধুদের জানালো ভুবন, এখানে আর নয়, আমি গ্রামে গিয়ে প্র্যাকটিস করব ঠিক করেছি। কিন্তু আদর্শের অনুসরণ কল্পনায় যত সহজ মনে হয়েছিল, বাস্তবে তেমন হলো না। পাড়াপড়শিরা, চাটুজ্যেরা, বাণুজ্যেরা, দত্তেরা, চৌধুরীরা সবাই কানাঘুষা করতে লাগলো কলকাতায় ডিসপেন্সারি নিয়ে বসবার পয়সায় জুটছে না বলেই ভুবনের এই দেশপ্রীতি। তাছাড়া শুধু কি কাগজে কলমে ভালো ছেলে হলেই হলো? ডাক্তারিটা হাতে কলমের বিদ্যে। পয়সার জমাতে হলে সাহস চাই, বুদ্ধি চাই, ক্ষমতা চাই আলাদা জাতের। বছর খানেক কেটে গেল। এর মধ্যে 2-4টি ছাড়া কল পেল না ভুবন। তাও পুরো ভিজিট আদায় হলো না। ও পাড়ার হাতুড়ে ডাক্তার নন্দদাস ঠিক আগের মতোই আসর জাঁকিয়ে রইল। বন্ধকি জমিগুলো একটার পর একটা বিক্রি হয়ে যেতে লাগলো। মা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সবই ভাগ্য। এবার কি একটা চাকরি বাকরি খুঁজবি? সরকারি হাসপাতালগুলোতে দেখবি চেষ্টা চরিত্র করে। ভুবন গম্ভীর মুখে বলল, দেখি ভেবে। কিন্তু ভাববার অবকাশই কি সবসময় মেলে? রোগহীন শূন্য ডিসপেন্সারিতে ভুবন সেদিন আগাগোড়া ব্যাপারটা ভেবে দেখবার চেষ্টা করছিল। ফতুয়া গায়ে, কপালে তিলক কাটা, পাশের গায়ের হরিচরণ কুণ্ডু এসে হাজির হলো। এই যে বাবাজি, বাড়িতেই আছো দেখছি। ভুবন বলল, হ্যাঁ, কলে এখনো বেরোয়নি। তা কি ব্যাপার কুণ্ডু মশাই, বাড়িতে অসুখ বিসুখ আছে নাকি? হরিচরণ বলল, না বাবাজি, মহাপ্রভুর কৃপায় সকলের দেহ সুস্থই আছে, কিন্তু মনে শান্তি নেই। ভুবন বলল, কেন বলুন তো? হরিচরণ বলল, না বাবাজি, মহাপ্রভুর পত্র একেবারে বন্ধ হয়ে গেল যে। এই তো সেদিন ফতেপুরের কাছে লবণের নৌকাটা অমন করে ডুবে গেল, যাকে বলে একেবারে ঘাটে এসে ভরা ডুবি। একেবারে হাবুডুবু খাচ্ছি আমি বাবাজি। আমার টাকাটা কটা এবার ফেলে দাও, আর তো দেরি করতে পারিনি, তাহলে উপোস করে মরব। তার পড়ার খরচ জোগাবার জন্য এই মহাজনের কাছ থেকেও 100-5 টাকা ভুবনের বাবা একসময় ধার নিয়েছিলেন। ভুবনের হিসেব মতো তার 100-3 টাকা শোধ দেওয়াও হয়েছে, কিন্তু হরিচরণ বলে সেসব গেছে সুদের থেকে, আসলটা পুরোপুরি রয়ে গেছে। টাকাটা তো আর কম দিন ফেলে রাখেনি হরিচরণ। ভুবন বলল, আচ্ছা আজ তো যান আপনি। হরিচরণ বলল, আজ যাচ্ছি, কাল বাদে পরশুদিন আমি আবার আসবো। তুমি এর মধ্যে যা হোক একটা কিছু ব্যবস্থা করো, না হলে আমি আর পারবো না। ভুবন বলল, আচ্ছা, ভেবে দেখি। টেবিলের উপর পা তুলে আর গালে হাত দিয়ে ফের ভাবতে বসলো ভুবন। কিন্তু বেশিক্ষণ ভাবতে পারল না। বিটের পিয়ন এসে ডেকে তুলল, ঘুমোচ্ছেন নাকি ডাক্তারবাবু? চিঠি আছে আপনার। খামের মুখটা ছিঁড়ে ফেলে রঙিন চিঠিখানা বের করল ভুবন। দার্জিলিং থেকে প্রীতি লিখেছে। অরুণকে যত অনুদার ভেবেছিলাম, আসলে সে তা নয়। বিয়ের পর থেকেই সে প্রায় বলছে তোমার কথা। বিশেষ করে এখানে এসে সে রোজই তোমাকে আসতে বলছে। এই চিঠিতেও তার অনুরোধই লেখা। সত্যি কদিনের জন্য এসো না এখানে। আমাদের এখানে অতিথি হিসেবে না হয় কদিন থাকলেই বা, দোষ কি? যা ঘটে গেছে তা ঘটে গেছে। ব্যাপারটাকে স্পোর্টসম্যানের মতো দেওয়াই ভালো। জীবনে খেলার মাঠে গেলে না, এবার জীবনটাকে খেলার মাঠ হিসেবে দেখতে শেখো। আর একটা কথা, গায়ে গিয়ে অমন অজ্ঞাতবাস করছো কেন? কেন জীবনটাকে নষ্ট করছো? লোকে বলে নাকি আমার জন্যে। ছি ছি, আমি লজ্জায় আর বাঁচি নে। পুরুষ মানুষের কি এমন আত্মহত্যা সাজে? সব ছেড়ে ছুড়ে কলকাতায় যাও, আর তার আগে এসোই দার্জিলিংয়ে। দেখো এসে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যোদয়, মনের সব অন্ধকার ঘুচবে। কোনো রকমের গাড়ি ভাড়াটা জুটিয়ে চলে এসো, আর কিছু তোমাকে ভাবতে হবে না। চিঠিটা মুচড়ে ঘরের কোণে ফেলে দিল ভুবন। তবু তার প্রত্যেকটা লাইন যেন ছুঁচ হয়ে বিদ্ধে লাগলো ভুবনের গায়ে। স্বামী স্ত্রীতে মিলে যুক্তি করে নিশ্চয়ই এই চিঠি লিখেছে ভুবনকে উপহাস করার জন্য, তাকে আঘাত দেওয়ার জন্যই প্রীতির এই চেষ্টা। আত্মহত্যা?
বয়ে গেছে ভুবনের তার জন্য আত্মহত্যা করতে। বরং প্রীতিকে যদি সে সামনে পেত একবার, নারী হত্যা করে দেখতো হাতের সুখ মিটিয়ে। হ্যাঁ, প্রীতিকে সামনে পেলে সে নিশ্চয়ই হত্যা করত, শোধ নিত সব জ্বালার, সব অপমানের। দুপুর গেল, বিকেল গেল, উতরে গেল সন্ধে, অশান্তি আর অস্বস্তি যেন আর কাটে না ভুবনের। দুখানা মুখ কখনো পরপর, কখনো পাশাপাশি ভেসে উঠতে লাগলো ভুবনের চোখের সামনে। হরিচরণ কুণ্ডু আর প্রীতি, এখন প্রীতিলতা চক্রবর্তী। মুখের আদল একজনের গোল, একজনের লম্বা, কিন্তু ভেতরটা একরকম। দুজনেই শট, দুজনেই শয়তান। ওদের দুজনের বিয়ে হলে বেশ হতো। সেই অপূর্ব মিলন দৃশ্যটা কল্পনা করে নিজের মনেই হেসে উঠল ভুবন ডাক্তার। আর একটু বাদেই দেখা মিলল তৃতীয় একখানা মুখের। ঘন কালো চাপ দাড়িতে সে মুখ আচ্ছন্ন, তবু তার হিংস্রতা যেন একটুও চাপা পড়েনি। একটা চোখ না থাকায় সে মুখের বীভৎসতা আরো বেড়েছে। পরনে লুঙ্গি, গায়ে মেরজাই, হাতে সাধারণ একটা ছড়ি। শেখপাড়ার জনাব আলা খা এসে ঘরে ঢুকল। এই যে ডাক্তারবাবু, নিজে নিজেই হেসে কুটিপাটি খোয়াব দেখছেন নাকি? দুনিয়ার কোন রঙ্গতামশা দেখলেন খোয়াবের মধ্যে? ভুবন অপ্রস্তুত হয়ে পড়ল। আসুন খাঁ সাহেব, বসুন এসে। অসুখ বিসুখ আছে নাকি কিছু বাড়িতে? এত রাত্রে যে, ব্যাপার কি? এর আগে জনাব আলী তাকে দুবার কল দিয়েছে, তাই ভুবন খুব খাতির করল জনাবকে। চেয়ারটা এগিয়ে দিল সামনে। জনাব আলী চেয়ারটায় বসে বলল, অসুখ বিসুখ তো আছেই, বিনা অসুখে কি আর কেউ ডাক্তারের বাড়ি আসে? বড় শক্ত ব্যামো ডাক্তার, বড় শক্ত ব্যামো। সারিয়ে দিতে পারলে হাতের 5টা আঙুল উঁচু করে দেখালো জনাব। মুখেও বলল, 500 টাকা। তোমাদের মায়ে পোয়ের সংসার, পুরো একটা বছর পায়ের ওপর পা তুলে বসে খাবে, রোজগারের চেষ্টা করতে হবে না। ভুবন বলল, তা তো বুঝলুম, অসুখটা কি? জনাব আলী বলল, বলছি। তারপর বাইরের দিকে মুখ ফিরিয়ে সঙ্গীকে ডেকে বলল, ও মনাই, ঘরে আয়। বাইরে দাঁড়িয়ে রইলি নাকি? দুঃখের শরমে ছেলেটা একেবারে মন ভরা হয়ে গিয়েছে ডাক্তার, কাউকে মুখ দেখাতে চাইছে না আর। আয় মনাই, ঘরে আয়, ডাক্তারবাবুর কাছে সব খুলে বল। জনাই খাঁর ছেলে মনাই খাঁ ভেতরে এলো। তাকেও একটা চেয়ার দিল ভুবন। 24-25 বছর মনাইয়ের বয়স, কালো শক্ত সমর্থ চেহারা, মুখের আদলটা বাপের মতো, চাপ দাড়ির বদলে নূর আছে থুতনিতে। ভুবন ভাবল, ওরই কোনো গোপন অসুখ বিসুখের কথা হবে বুঝি। ঘরে স্ত্রী থাকলেও বাপ বেটা দুজনেরই দুশ্চরিত্রতার অপবাদ আছে। ভুবন বলল, কি তোমার অসুখটা কি মনাই? এখানে তোমার বাবাজানের সামনে বলবে না, না ভেতরে যাবে? বাপের ইশারায় মনাই খাঁ কাঁদো কাঁদো মুখে বলল, নুরু আমাকে নাথি মেরেছে ডাক্তারবাবু, এলো পাথারই নাথি মেরেছে। ভুবন বিস্মিত হয়ে বলল, নুরু? নুরুকে? জনাই খাঁ উঠে এসে ভুবনের কাঁধে হাত রেখে বলল, চলো ডাক্তার, তোমার ভেতরের কামরায় চলো, আমি সব বলছি। ও এক ফোঁটা ছেলে, ওর কি সব কথা বুঝিয়ে বলার বুদ্ধি আছে? জনাই খাঁকে নিয়ে ভুবন উঠে গেল পাশের কামরায়। তারপর তার সব কথা মন দিয়ে শুনল। নুরু মানে নুরুন্নেসা, জনাই খাঁর 19-20 বছরের ভাইঝি, মৃত জমির আলী খাঁর একমাত্র মেয়ে, খাঁদের মাঠের 100 বিঘা জমির অর্ধেক অংশীদার। এত সম্পত্তির মালিক হয়ে মেয়েটার মাথা বিগড়ে গেছে। না হলে চাচার কথা অমান্য করে? যে চাচা কোলে পিঠে করে মানুষ করেছে, ভালো মন্দ খাইয়েছে, পরিয়েছে। জনাই খাঁ ভালো প্রস্তাবই করেছিল, আমার মনাইকে তুই শাদী কর নুরু, দুজনে মিলেমিশে বাড়িতে এক ঘরে থাকবি, আমার মাঠের জমিও ভাগ হয়ে অন্যের চাষে যাবে না। কিন্তু নুরুন্নেসার সে কথা পছন্দ হয়নি। সে জিভ কেটে বলল, তুমি কি কও চাচা, মনাইরে আমি তো সে চোখে দেখিনি। আরে সম্পর্ক বদলালে চোখ বদলাতে কতক্ষণ লাগে? কিন্তু মেয়েটা আসলে দজ্জা, সব ওর বদমাশি। প্রথমে শাদী করে বসলো হোসেনপুরের আফজাদি শেখের সঙ্গে। সে যতদিন ছিল মোটেই সুখে শান্তিতে ঘর সংসার করেনি। দজ্জাল মেয়েটার স্বভাব তো ভালো নয়, মার পিট ঝগড়াঝাটি খুব চলত। তারপর আফাজজাদি মোড়ে নিষ্কৃতি পেয়েছে,
এখন জনাইখা ফের তুলেছে সেই প্রস্তাব, শাদিকর মনাইকে। মনাইয়ের আগের যে বউটা আছে তাকে তালাক দিতে কতক্ষণ? ছেলেপুলের ঝামেলা তো কারোরই নেই, মনাইরও না, নুরুন্নেসারও না। তাই এই নিকে সেই প্রথম বয়সের শাদির মতোই মধুর হবে। কিন্তু বদমাস মেয়েটা এবারও গড়রাজি, বলে না, আমি আর নিকে শাদির মধ্যে নেই। অথচ ভিন গ্রাম থেকে দু একটি করে বিয়ের সম্বন্ধ ওর আসছেই, আনাগোনা চলছে ঘটকের। লাজ লজ্জার মাথাকে ও নিজেই তাদের সঙ্গে কথা বলছে, ঘুরঘুর করছে সুন্দর সুন্দর সব তরুণের দল। নুরু তাদের অনেকের সঙ্গেই নষ্ট, নিজের চোখের উপর সব সহ্য করতে হচ্ছে জনাইখাকে। মনাইকে পাঠিয়েছিল একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে, সাবধান করে দিতে। নুরু তাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছে। মেয়ে মানুষের এই বেলের লেপানা কি সহ্য করতে হবে? ভুবন ডাক্তার কি বলে, সংসারে যত দুর্গতি, যত দুঃখ কষ্টের মূল এই মেয়ে মানুষ। এ কথা কি ভুবন ডাক্তারের সায় নেই? ভুবন খানিকক্ষণ চুপ করে থেকে বলে, কিন্তু আমি এ কি করতে পারি? করতে পারে বই কি, ডাক্তারের এতে কিছু করার আছে বলেই তো জনাইখা এত রাতে তার কাছে ছুটে এসেছে। কদিন ধরেই নুরুন্নেসার জ্বরে বড় কাতর, গায়ে পায়ে ব্যথাও, তার জন্যই দাওয়াই নিতে এসছে জনাইখা। এমন দাওয়াই কি ডাক্তারের আলমারিতে নেই যাতে সব দুঃখ সব জ্বালার শান্তি হয়, এক সঙ্গেই সকলেই জুড়াতে পারে? ভুবন শিউরে উঠল, তুমি কি বলছো খাঁ সাহেব? জনাই বলল, আস্তে ডাক্তার, আস্তে, ঠিক কথাই বলছি। দাওয়াই তুমি না দাও আর কেউ দেবে, কিন্তু তোমার আজ জীবনে দাওয়াই দিতে হবে না। তোমার দাওয়াই আমি আজ রাত্রে বাতলে দেব। বলে জামাটা তুলে ফেলে একখানা ছোরা বার করলো জনাইখা। আর একদিক থেকে বার করলো এক তোরা নোট। তারপর জনাইখা হেসে বলল, নাও ডাক্তার, বেছে নাও যা তোমার পছন্দ। মিনিট কয়েক স্তব্ধ হয়ে থেকে ভুবন বলল, কিন্তু এই কথা যদি কেউ জানতে পারে? জনাইখা একটু হাসল, খেপেছে ডাক্তার। এসব কাজ কি জনাইখার নতুন যে কেউ জানতে পারবে? কাক পক্ষীটিও টের পাবে না। কাঁচা বয়স থেকে জনাইখা কোনোদিন কাঁচা কাজ হাতে করেনি। তার এখন তো হাত পেকে গেছে। তোমাকে কষ্ট দিতাম না ডাক্তার, নিজের হাতেই সব শেষ করে দিতাম, কিন্তু নেহাত কোলে পিঠে করে মানুষ করেছি তাই। আজ থেকে তুমি আমার ডান হাত হয়ে রইলে ডাক্তার, দোস্ত বলে। তোমার কোনো ভাবনা নেই আর। ভুবন ডাক্তার বলল, কত আছে এখানে? জনাইখা বলল, 500। ভুবন বলল, 500তে কি হবে? আমার ওষুধের দাম 5000। জনাইখা হেসে বলল, সাবাস সাবাস, এই তো ঠিক দোস্তের মতো কথা বলেছ। খোলাখুলি হচ্ছে সে আনে সে আনে। তুমি যা চাইছো তাই দেব ডাক্তার, তবে একসঙ্গে পারবো না, ক্রমে ক্রমে। আজ এই রাখো, কাল আবার ফের 500। ভালোয় ভালোয় সব কাজ চুকে গেলে তোমার সব পাওনা মিটিয়ে দেব। জনাইখার জবান কেউ অবিশ্বাস করে না, সঙ্গী সাকরেতদের কেউ 1 পয়সা ঠকায় না জনাইখা। তাহলে কি কারবার চলে ডাক্তার? ভুবন নোটের তোড়াটা কম্পিত হাতে টেনে নিল। হ্যাঁ, জনাইখার দোস্তি সে পাবে, সেই ভালো, এছাড়া তার কোনো আর গতি নেই। খানিক বাদে ওষুধের শিশি নিয়ে জনাইখা আর মনাইখা বাড়ি গেল। যাওয়ার আগে জনাইখা বলল, শেষ রাত্রের মধ্যে সব মিটে যাবে তো? আমি আর সব ঠিক করে রেখেছি। যত গোলমাল মাটির ওপরে, মাটির তলে আর কোনো গোলমাল নেই ডাক্তার, সেখানে সব শান্তি। আজ রাত্রেই সব মিটবে তো? ভুবন ডাক্তার ফের ঘাড় নেড়ে সায় দিল, আজ রাত্রেই সব মিটে যাবে। রাত্রে খেতে গিয়ে খেতে পারল না ভুবন ডাক্তার, ঘুমোতে গিয়ে ঘুম এলো না। সারা রাত এপিট ওপিট করতে লাগলো। পাশের ঘর থেকে মা বললেন, তোর কি বায়ু চড়া হয়েছে নাকি রে ভুবন, নাকি ছাড় পোকা কামড়াচ্ছে? ছাড় পোকার চেয়েও শক্ত বিষাক্ত পোকায় ভুবনকে কামড়াতে শুরু করেছে। সে কথা আর সে মাকে জানালো না। পরদিন বেলা 9টা-10টার সময় শেখপাড়ায় গোলমালটা খুব জোরে শোনা গেল। তার অনেকক্ষণ আগেই কবর দেওয়া শেষ হয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে জনাই আর মরাই দুজনেই চোখের জল মুছল। বাড়ির মেয়েরাও কাঁদছে উচ্চ চিৎকারে। এই সময় থানা থেকে দারোগার কয়েকজন পুলিশ সেপাইকে নিয়ে এলো লতিফ শিকদার। লতিফের সঙ্গেই সম্বন্ধ এসেছিল নুরুন্নেসার।
আনাগোনাও চলছিল তার কিছুদিন ধরে। মাত্র কদিনের সাধারণ জ্বরে নুরুন্নেসার মতো স্বাস্থ্যবতী একটি মেয়ে মারা গিয়েছে, এ কথা শোনার সঙ্গে সঙ্গে সে অবিশ্বাস করেছে। কাউকে কিছু না বলে ঘোড়া হাঁকিয়ে ছুটেছে থানায়। ছোটখাটো একটা তালুকের মালিক লতিফ শিকদার, সম্পন্ন গৃহস্থ। থানাওয়ালাদের সঙ্গে আনতে তার বেশি বেগ পেতে হলো না। জনাই খাঁর বিরুদ্ধে থানার আক্রোশ আগে থেকেই ছিল। গোটা কয়েক যোগাযোগের কথা শোনাও গিয়েছিল, তবু জনাই খাঁকে ধরা যায়নি। এই সুযোগ দারোগা সাহেব ছাড়লেন না। এসে জনাই খাঁর বাড়ি ঘর খানা তল্লাশি করলেন, কিছুই পেলেন না। নুরুন্নেসার ঘর আর তার আনাচে কানাচে তালাশ করে ভাঙা একটা মিক্সচারের শিশি বিনল। তিনি সেটাকে পকেটে পুরলেন। তারপর সব শুনে জবানবন্দি দিয়ে বললেন, এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু কিনা আমার সন্দেহ হচ্ছে, কবর খুঁড়ে সব বার করতে হবে। জনাই খাঁ অবাক হয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে যে কেউ থানা পুলিশ করবার সাহস করতে পারে, এ কথা সে ভাবতে পারেনি। লতিফ শিকদারের ঘাড়ে কটা মাথা আছে, জনাই খাঁ তার সময় মতো দেখে নেবে। দারোগা সাহেবের প্রস্তাবে সে জিভ কেটে বলল, এ কি বলছেন আপনি? নিজেও তো আপনি মুসলমান। মুসলমান হয়ে আপনি এ কথা কি করে বললেন? এমন গুনাহগার কাজ আমি করতেই দিতে পারি নে। সমস্ত মুসলমান তাহলে দোজখে যাবে। দারোগা সাহেব বললেন, কিন্তু এর একটা ফয়সালা না করলে আমাকেও দোজখে পচে মরতে হবে। সন্দেহ যখন হয়েছে, কবর না খুঁড়লে চলবে না। জনাই খাঁ স্থানীয় মোল্লা মুন্সি মৌলবীদের সভা বসালো। তারা সবাই রায় দিল, এমন অশাস্ত্রীয় কাজ চলতেই পারে না। মুসলমানের কবর ভাঙার নিয়ম নেই। যে শান্তিতে ঘুমিয়েছে তার শান্তি ভঙ্গ করে পাপের ভাগী হতে যাবে কোন মূর্খ? কিন্তু লতিফ শিকদার আর একদল মোল্লা মুন্সিকে নিয়ে হাজির করলো। তারা ঠিক উল্টো কথা বলতে লাগলো। নজির দেখালো, সন্দেহস্থলে এমন আরো আরো কোন কোন জায়গায় কবর খুলে ফেলা হয়েছে। জরুরি টেলিগ্রাম করে দারোগা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি আনিয়ে নিলেন। ঠিক সন্ধ্যার সময় কবর খোঁড়া শুরু হলো। বড় একটা চটান জায়গায় খাঁদের কবরখানা। ৫-৭ জন লোক কোদাল দিয়ে খুঁড়তে লাগলো। গ্রামের সবাই এসে ভেঙে পড়েছে সেই কবরখানায়। গ্রেপ্তার করে আনা হয়েছে জনাই খাঁ ও বনাই খাঁকে। জন কয়েক পুলিশ সেপাইয়ের পক্ষে জনতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে, কিন্তু খুব যে তেমন গোলমাল হচ্ছে তা নয়। খান কয়েক কোদালের শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। রুদ্ধশ্বাসে সবাই অপেক্ষা করছে কবর থেকে কি ওঠে তাই দেখবার জন্যে। এদিকে বড় হয়ে চাঁদ উঠেছে আকাশে। পূর্ণিমার কাছাকাছি তিথি। সমস্ত মাঠ ঘাট, আশপাশের গাছপালাগুলি ডালপাতা জ্যোৎস্নায় চিকচিক করছে। তাল তাল জ্যোৎস্না জমে রয়েছে নুরুন্নেসার কবরের চারদিকে। তারপর ধীরে ধীরে তোলা হলো সব দেহ। আর একবারের জন্য শুধু সরিয়ে ফেলা হলো নুরুন্নেসার মুখের আবরণ। আকাশের আর একখানা চাঁদ, কিন্তু মরা চাঁদ, ছেঁড়া চাঁদ, বিষে নীল বিবর্ণ চাঁদ। ভুবন ডাক্তার হঠাৎ অস্ফুট এক আর্তনাদ করে উঠল। তারপর ২ হাতে ঢাকলো নিজের চোখ। জ্যোৎস্না ঘেরা পৃথিবীর সমস্ত সৌন্দর্য মুছে দিয়েছে। পৃথিবীর অপরূপ সুন্দর প্রত্যেকটি মুখের উপর কে যেন একখানা বিষাক্ত হাত দিয়েছে বুলিয়ে। যাবজ্জীবন দীপন্তার হলো জনাই খাঁ, কিন্তু যার সবচেয়ে বেশি শাস্তি হওয়ার কথা ছিল, সেই ভুবন ডাক্তারের হলো মাত্র ৭ বছর। প্রীতির বাবা আর স্বামী দুজনেই যথেষ্ট সাহায্য করেছিলেন। বড় বড় আইনজ্ঞ সংগ্রহ করে দিয়ে সব রকম আনুকূল্য দেখিয়েছিলেন তারা। কারণ ভুবনের মা তাঁদের কাছে গিয়ে কেঁদে পড়েছিল, এই বিপদে আপনারা ছাড়া আমার আর কেউ নেই। প্রীতি কোনোদিন ভুবনের সামনে আসেনি, শুধু আড়ালে থেকে সাহায্যের প্রেরণা জুগিয়েছে। একবার কেবল এসেছিল। নানা জেল ঘুরে আলিপুর সেন্ট্রাল জেলে ভুবন তখন বদলি হয়ে এসেছে। একদিন পড়ন্ত বিকেলে ভুবনের মনে হলো বড় বড় রড দেওয়া দরজার ওপাশে প্রীতিলতা, হালকা চাঁপা খানা শাড়ি পরনে, গা ভরা গয়না, সিঁথিতে সিঁদুর। প্রীতি আস্তে আস্তে বলল, চিনতে পারছো? কিন্তু ভুবন যেই কথা বলতে যাবে, দেখতে পেল ওর মুখের ওপর সেই নুরুন্নেসার মুখ, সেই নিহত নীল বিবর্ণ সৌন্দর্য। চেনা আর হলো না, কথা বলা আর হলো না। ভুবন ২ হাতে ফের চোখ ঢাকল।
খানিক বাদে যখন চোখ খুলল, প্রীতি চলে গেছে। প্রীতি চলে গেল, কিন্তু নুরুন্নেসা গেল না। সে রোজ রাত্রে, গভীর নিস্তব্ধ রাত্রে পা টিপে টিপে আসে। জেলে এতগুলো প্রহরীর চোখে ধুলো দিয়ে কি করে যে আসে সেই জানে। প্রথমে খানিকক্ষণ কোদালের শব্দ হয়, ঝপ ঝপ ঝপ, ঝপ ঝপ ঝপ। হৃৎপিণ্ডের শব্দ হয়, ঢিপ ঢিপ, ঢিপ ঢিপ, ঢিপ ঢিপ। কবরের বাঁধ খুলে যায়, হৃদয়ের বাঁধ খুলে যায়। গুঁড়ো গুঁড়ো, রাস রাস, চাপ চাপ মাটি দুপাশে উতলে পড়তে পড়তে পথ খুলে দেয়। আর সেই অতল গভীর সুড়ঙ্গ পথ পেয়ে পা টিপে টিপে উঠে আসে পরমা সুন্দরী যৌবনবতী এক কন্যা। তার জাত নেই, ধর্ম নেই, কাল নেই, বয়স নেই, নাম নেই, পরিচয় নেই, আছে শুধু অফুরন্ত যৌবন আর পুঞ্জ পুঞ্জ জ্যোৎস্নায় করা সৌন্দর্য। ভুবনের সামনে এসে সে দাঁড়ায়। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রাণ চাঞ্চল্য উদ্বেল হয়ে ওঠে। কাজল কালো দুই চোখে ফুটে ওঠে কাতর মিনতি। কথা বলো, কথা বলো, আমি যে তোমার কথা শোনবার জন্য এত দূর থেকে এসেছি। কিন্তু ভুবন যেই কথা বলতে যায়, অমনি দেখে সেই যৌবনবর্তীর দেহে প্রাণ নেই। তার দেহ সব দেহ, সেই জ্যোৎস্না ধৌত স্বর্ণবর্ণ মুখ বিবর্ণ, নীল, বিষে বিবর্ণ। ভুবন শিউরে চিৎকার করে ওঠে। কিছুদিন ধরে কথা চলছিল কয়েদির গারদ থেকে ভুবনকে পাগলা গারদে পাঠাবার। কিন্তু দিনের বেলায় ওর সুস্থ স্বাভাবিক ব্যবহার দেখে কর্তৃপক্ষের সন্দেহ হলো ওর পাগলামোটা আসলে পাগলামির ভান। এই সিদ্ধান্তের ফলে প্রহরীদের প্রহারের মাত্রাও দিন কয়েক বেশ বেড়ে গিয়েছিল। তারপর একদিন খুলে গেল জেল গেট। ছাড়া পেল ভুবন। মা তার আগে মারা গেছেন। লুকিয়ে লুকিয়ে একদিন দেখে এলো মাতৃভূমিকে। বাড়ি ভরা আগাছার জঙ্গল আর কাটা গাছ, আর কোথাও কিচ্ছু নেই। শুধু নুরুন্নেসা নয়, জন্মের মতো ভুবন ডাক্তারও কবরস্থ হয়েছে। ফের কিছুদিন ঘুরে বেড়ালো এখানে ওখানে ভবঘুরের মতো, কিন্তু কোথাও শান্তি নেই, কোথাও পরিত্রাণ নেই নুরুন্নেসার হাত থেকে। কোথাও বিরাম নেই, শেষ নেই, শেষ নেই তার নৈশাভিসারের। অবশেষে ভুবন ফের এলো গায়ের বাড়িতে। মুখের দাড়িখোপের জঙ্গল পরিষ্কার করলো, ভিটের কাঁটা গাছের জঙ্গল ফেললো কেটে। তারপর বারান্দায় চুপচাপ বসে থাকে, কারো কাছে যায় না, কারো সঙ্গে কথা বলে না। কিন্তু গ্রামবাসীরা তার পাশে ভিড় করে আসে। এক অলৌকিক রহস্য যেন ঘিরে রয়েছে ভুবন ডাক্তারকে। সে রহস্যের কাছে যাওয়ার কারো সাহস নেই, শুধু দূর থেকেই তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে চলে যায়। আরো অলৌকিক, আরো আজগুবি গল্প বানিয়ে বানিয়ে সেই রহস্যকে আরো বিচিত্র করে তোলা যায়। কিন্তু খুনি ভুবন ডাক্তারের কাছে যাওয়া যায় না, তাকে কাছে ডাকা যায় না। কি জানি, যদি গলা টিপে ধরে? গলা টিপবারই বা দরকার কি? তার সংস্পর্শই যথেষ্ট। তার নিঃশ্বাসে প্রশ্বাসে বিষ। ডাক্তার বিষ সিদ্ধ পুরুষ। ভুবনে নিজেরও কোনো উৎসাহ নেই, আগ্রহ নেই মানুষের সঙ্গে মেশবার, সামাজিক মানুষের সঙ্গে আদান প্রদানের সম্পর্ক রাখবার। গ্রামের প্রান্তে গরিব এক ঘর বুনো থাকে, তাদের শিকারের সঙ্গী হয় ভুবন, ভাগ পায় অন্ন জলের। এমনি করে প্রায় বছরখানেক কাটাবার পর হঠাৎ একদিন এক কাণ্ড ঘটল। দিনে নয়, রাত্রে। বেশ খানিকটা রাত হয়েছে, অমাবস্যার কাছাকাছি তিথি। নিকষ কালো অন্ধকার সমস্ত গ্রামটায় ছড়িয়ে পড়েছে। আশেপাশে অতি পরিচিত গাছপালার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। এক একটা গাছ যেন এক একটা ভূত, আর সেই ভূত লোক ভূতনাথ হয়ে বারান্দায় একটি বেতের মোড়া পেতে চুপচাপ বসে আছে ভুবনমোহন। বসে বসে দেখছে, নিঃশব্দে উপভোগ করছে এই প্রেত লোককে। হঠাৎ সেই গাছপালার জঙ্গলের ভেতর থেকে একটি সত্যিকারের প্রেতিনী ছুটে এসে ভুবনের সামনে হুমড়ি খেয়ে পড়ল। রক্ষে করো বাবা, রক্ষে করো, আমাকে বাঁচাও। ভৃতাদেশ হয়ে ভুবন প্রথমটায় ভয় পেল, চমকে উঠল। ব্যাপার কি? প্রেত লেকেও মৃত্যুর ভয়? ঘর থেকে ঘাড়িকে নিয়ে এলো ভুবন, এনে ধরল প্রেতিনীর মুখের সামনে। দেখল প্রেতিনী নয়, পাশের বাড়ির হারান ভট্টাচার্যের প্রৌঢ়া বিধবা স্ত্রী। কিন্তু প্রেতিনীর সঙ্গে তার বিশেষ তফাৎ নেই। রোগা অস্থিসার চেহারা, পরনে একটা খাটো আধময়লা ছেঁড়া থান। তিনি বললেন,
আমাকে রক্ষে করো বাবা, আমাকে বাঁচাও। ভুবন ডাক্তার মনে মনে ভাবল, বাঁচাবার আমি কে? আমি তো মৃত্যু সাধক, মৃত্যু সিদ্ধ, কি করে বাঁচাতে হয় ভুলে গিয়েছি। কিন্তু হারান ভট্টাচার্যের স্ত্রীর সঙ্গে কথা বলল অন্য ভাষায়। বলল, কি হয়েছে আপনার? সর্বনাশ হয়েছে বাবা, সর্বনাশ হয়েছে। আমার নিমি বিষ খেয়েছে। নন্দ ডাক্তার বাড়িতে নেই, আর কেউ নেই তাকে রক্ষা করবার। শুধু তুমি পারো, শুধু তুমি পারো ওকে বাঁচাতে। তুমি নাকি অনেক মন্ত্র টন্ত্র শিখে এসেছো, অনেক গাছরা পাথর নিয়ে এসছো। সেই সব নিয়ে চলো, তোমার সব গুণজ্ঞান দিয়ে আমার নিমিকে তুমি বাঁচিয়ে তোলো। ভুবন কিছুক্ষণ স্তব্ধ হয়ে বলল, আচ্ছা চলুন। গোটা কয়েক জংলা পরিত্যক্ত ভিটে আর বাঁশঝাড় পার হয়ে ভুবন এসে পৌঁছল হারান ভট্টাচার্যের বাড়ি। সে বাড়ি জংলা, সে বাড়িও প্রায় পরিত্যক্ত। শুধু উত্তরের ভিটে জীর্ণ একখানা ছনের ঘর পোড়ো পোড়ো হয়ে কোন রকমে আত্মরক্ষা করছে। ভুবনকে নিয়ে তার ভেতর ঢুকল নিমির মা। 18-19 বছরের কালো রোগা কুদর্শনা একটি মেয়ে মেঝের ওপর একটা ছেঁড়া মাদুরে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে। গাঁজলা বেরুচ্ছে মুখ দিয়ে। ভুবন জিজ্ঞাসা করল, কেন, বিষ খেলো কেন? নিমির মা বললেন, সে কথা বলবার নয় বাবা। চাটুর্যদের বীরেন বিয়ের লোভ দেখিয়ে ওর সর্বনাশ করে সরে পড়েছে। আমি গোড়া থেকে সাবধান করেছিলাম, অভাগী শুনল না, মজলো, তারপর বিষ খেয়ে মরল। ভুবন ডাক্তার এগিয়ে গিয়ে নাড়ি ধরল নির্মলার। এখনো জীবনে স্পন্দন আছে, আশা আছে এখন। মুখ তুলে বলল, শিগগির লোকজনকে খবর দিন, নন্দ ডাক্তারের বাড়ি থেকে কিছু জিনিসপত্র আর ওষুধ টষুধ নিয়ে আসুক, আমি লিখে দিচ্ছি। নির্মলার মা অবাক হয়ে বললেন, তোমার গাছ না, তোমার পাথর? ভুবন ডাক্তার ধমক দিয়ে বললেন, যা বলছি তাই করুন আগে। খানিক বাদে উঠানে লোক ভেঙে পড়ল। দরকারি জিনিসপত্র এসে পৌঁছল। নির্মলার শিরা উপশিরা থেকে সমস্ত বিষ নিঃশেষে নিংড়ে নেওয়ার জন্য তার সব জ্ঞান, সব বিদ্যে বুদ্ধি প্রয়োগ করল ভুবন ডাক্তার। শেষ রাত্রের দিকে রোগিণীর জ্ঞান হলো, সে কথা বলল। প্রথমেই বলল, আমাকে বাঁচালে কেন? ভুবন ডাক্তার তার মুখের উপর ঝুঁকে পড়ে প্রত্যক্ষ করছিল প্রথম প্রাণসত্তাকে। রোগিণীর কথার জবাবে বলল, আমিও বাঁচব বলে। রোগিণীর মুখে মৃদু একটা হাসি ফুটল। তার সঙ্গে সঙ্গে ভুবন ডাক্তারের মনে হলো, এ মুখ তার চেনা, এ মুখ সে দেখেছে, রোজ রাত্রে দেখেছে। এ সেই নুরুন্নেসার পরম সুন্দর মুখ, কিন্তু এখন আর মৃত নয়, বিবর্ণ নয়, প্রাণবন্ত, জীবনের রসে রঙে রূপময়। সেই রূপ অপলক চোখে বসে বসে দেখতে লাগলো ভুবন ডাক্তার। তারপর শুধু ওদের ঘরে বসে দেখলেই চলল না, নিজের ঘরেও নির্মলাকে নিয়ে আসতে হলো। নির্মলার মা বললেন, এত কলঙ্ক কেলেঙ্কারির পর ও হতভাগিনীকে আর কে নেবে? তুমি যখন বাঁচিয়েছ, তুমি ওকে উদ্ধার করো। একা থাকলে অভাগে আবার কি কাণ্ড ঘটাবে কে জানে। দ্বিধাগ্রস্ত ভুবন ডাক্তার বলল, কিন্তু আমার তো বয়স হয়েছে। নির্মলার মা হেসে বলল, পুরুষ মানুষের এ বয়স আবার একটা বয়স নাকি? কৃতজ্ঞ নির্মলার চোখেও এ কথার সানুরাগ সমর্থন মিলল। জনাইখা ও মনাইখার মৃত্যুর খবর গ্রামে আগেই এসে পৌঁছেছিল, কিন্তু বেঁচে ছিল লতিফ শিকদার। তখন ঘরে তার দুজন বিবি আর অনেকগুলি ছেলে মেয়ে। তবু ভুবন ডাক্তারকে সামনে দেখে তার দুই চোখ আরক্ত হয়ে উঠল। রূঢ় স্বরে বলল, কি চান আপনি? ভুবন ডাক্তার বলল, একটা হাসপাতাল খুলতে চাই, আপনি তার সেক্রেটারি হবেন। যে বিষ তাকে একদিন দিয়েছিলাম, প্রত্যেক রুগ্ন স্ত্রী পুরুষের ভিতর থেকে সেই বিষ প্রাণপণে নিংড়ে বের করব। এছাড়া বাকি জীবনে আর আমার কোনো কাজ নেই। লতিফ শিকদার বলল, সাহায্য আমি করতে পারি, কিন্তু সেক্রেটারির পোস্টই যেন ঠিক থাকে, শেষে যেন নড়চড় না হয়। ভুবন ডাক্তার বলল, মোটেই তা হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। লতিফ শিকদার তখন খুশি হয়ে বসতে বলল ভুবন ডাক্তারকে। পান তামাকের ফরমাস পাঠালো অন্দরমহলে। সোনার উপর মেডেলগুলি, সার্টিফিকেট, লাইসেন্স সবই বাজেয়াপ্ত হয়েছিল, সেগুলো আর ফিরে এলো না।
কিন্তু একটু একটু করে আসতে লাগলো ভুবন ডাক্তারের খ্যাতি। রোগ নির্ণয় আর চিকিৎসায় তার অসাধারণ দক্ষতার কথা সমস্ত জেলায় ছড়িয়ে পড়ল। শুধু যশ নয়, অর্থাগমও হতে লাগলো প্রচুর। বিপদই যে শুধু দল বেঁধে আসে তা নয়, সম্পদও দলবল ভালোবাসে। কাহিনী শেষ করলেন ভুবন ডাক্তার। আমি জিজ্ঞেস করলাম, নুরুন্নেসা কি স্বপ্নে এখনো দেখেন আপনি? সাদা মাথা নেড়ে সায় দিলেন ভুবন ডাক্তার। দেখেন বই কি, তাকে এখনো মাঝে মাঝে দেখতে পান ভুবন ডাক্তার। সেই স্বপ্নচারিণীর নৈশাভিসার আজও শেষ হয়নি। এখনো মাঝে মাঝে আসে এক একটি জ্যোৎস্না ধবল রাত। কোদালের কোপে দ্বিধা বিভক্ত মাটি থেকে সুড়ঙ্গ পথ খুলে যায়, আর তার ভেতর থেকে পা টিপে টিপে বেরিয়ে আসে সেই অপরূপ লাবণ্যময়ী পরম রমণীয়া কন্যা। ভুবন ডাক্তারের বুকের মধ্যে ঢিপ 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 শব্দ হয়, ঘামে ভিজে যায় সর্বাঙ্গ। শেষে স্ত্রী তাকে ডেকে জাগিয়ে তোলেন। আমার স্ত্রী কি বলে জানেন? নুরুন্নেসা আমার সতীন। ভুবন ডাক্তার উঠে দাঁড়ালেন। আমি হেসে মুখ তুলতেই দেখলাম আর একখানা হাসি মুখ দরজার ওপাশ থেকে সরে গেল। সারিবদ্ধ কালো কালো তাল গাছগুলির পূব দিকে ওপারে সোনালি আভাস দেখা দিয়েছে। এক্ষুনি চাঁদ উঠবে। ভুবন ডাক্তার বাইরে থেকে পা বাড়ালেন। হাসপাতালে যাওয়ার সময় হয়েছে। শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ভুবন ডাক্তার। কেমন লাগলো জানাবেন। আমাদের আগামী পাঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভালো মন্দ। শুনবেন নিশ্চয়ই। নমস্কার।